দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব দেশের যে অস্থিরতা, যে সারা দেশব্যাপী যে শাটডাউন এবং ইন্টারনেট ব্ল্যাকআউট, এসবের মধ্য দিয়ে আমরা গত 6 দিন যাবৎ চলছি, গত বৃহস্পতিবার থেকে চলছে। তো এই পুরো 6 দিন আমরা পুরোপুরি আমাদের অর্থনীতি একেবারেই স্থবির অবস্থায় ছিল, কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারেনি। তো এর মধ্যে আমাদের আসলে দেশের কি পরিমাণ ক্ষতি হলো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই যে আমাদের অর্থনীতির 6 দিন যে পুরোপুরি বন্ধ ছিল, সেই সময়ে আসলে কত ক্ষতি হয়েছে তার অ্যাকুরেট কোনো হিসাব এখনো পাওয়া যায়নি। তবে সরকারের বিভিন্ন মহল থেকে আনঅফিশিয়ালি বলা হচ্ছে যে এটা 8 থেকে 10 বিলিয়ন ডলার হবে, যেটা আসলে টাকায় যদি আমরা ধরি প্রায় 1 লাখ কোটি টাকার মতো অর্থনীতির ক্ষতি হয়েছে আমাদের এই কয়দিনে। তো এই কি ধরনের ক্ষতি আসলে হলো আমরা আমাদের প্রাত্যহিক জীবন এবং আমাদের অর্থনীতিতে, এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনায় থাকবে মাহফুজুল্লাহ বাবু। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি একটু সংক্ষেপে বলেন আসলে সেক্টরগুলোর কি অবস্থা। সেক্টর সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়েছে আপনার যে বাংলাদেশ যে একটা ডিজিটালাইজড বাংলাদেশ, আপনার সব ধরনের গভর্নমেন্ট সার্ভিস থেকে শুরু করে আমাদের ট্রানজ্যাকশন, তারপর ইউটিলিটিগুলো রিচার্জ, সব কিছুই দেখা গেছে যে অন্তত 30-40% মানুষ এগুলোতে অভ্যস্ত হয়ে গেছেন ইনফ্যাক্ট। তো ডিজিটাল টাচ যেখানে আছে এগুলো একদম বন্ধ হয়ে গেছে বিকজ অফ জিরো ইন্টারনেট, যে বৃহস্পতিবার রাত থেকে সেটি শুরু হয় আপনি জানেন। আর অর্থনৈতিক স্থবিরতাটা আপনার শুরু হয়েছে তারও কয়েকদিন আগে থেকে, যখন ধরেন এই ছাত্র আন্দোলন হচ্ছিল, তারপরে কমপ্লিট শাটডাউন হয়েছে বৃহস্পতিবার দিনে, মোবাইল ইন্টারনেট ছিল না বুধবার রাত থেকে, এগুলো চলছিল। আমরা বিভিন্ন এগুলোর তো আসলে ঠিক এস্টিমেটেড একটা ডাটা উঠে আসে, আপনি যেভাবে বললেন আর কি, যে আমরা এই সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন আছেন যারা ব্যবসাগুলো করেন, তারা মূলত যে হিসাবটা দেন আমাদেরকে যে তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর দৈনিক বিক্রি কত, সেটা আসলে অর্থনীতির ক্ষতিটা তার চাইতেও বেশি। কারণ একটা ধরেন দিনে 100 কোটি টাকার মতো গড়ে মোবাইল রিচার্জ হয়, সেটি 30-40% কমে গেছিল আপনার, যে বিকজ অফ নো ইন্টারনেট। কারণ অ্যাপে সবাই আপনার পেমেন্টগুলো করে থাকে একভাবে, যে আপনার বিকাশ বা ইয়ে থেকে ইউএসএসডি কোড চেপে যেটা আগে করা হতো, আমরা সবাই কিন্তু সেটি ভুলে গেছিলাম যে এই ডিজিটাল যাত্রায় আর কি। তো এটা ধরেন 30%, 40%, 42% পর্যন্ত কমে গেছিল একদিন আর কি। তারপরে যে আউটসোর্সিং, আইসিটির যত কাজ, যে সমস্ত কাজে ইন্টারনেট লাগে, আমাদের ইন্টারনেট বেস তো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছিল, এই এইটাকে কেন্দ্র করে আমাদের সকল বিজনেস, কমিউনিকেশন বেসড বিজনেস গুলো তৈরি হয়েছিল। ইন্টারনেট বেসড আপনার যত অ্যাক্টিভিটিজ আছে সবই বন্ধ ছিল। আপনার বন্দরে আপনার যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ডকুমেন্টেশন করা যাচ্ছিল, ডকুমেন্টেশন, তারপরে যে প্রসেসিং, যে আপনার যে এই ইয়েগুলো কাস্টমস ভ্যালুয়েশনের প্রসেসিং, সবকিছু। ই কমার্সের কথা বলতে পারি আমরা, 60-70 কোটি টাকা হচ্ছে দেশে প্রতিদিন গড়ে ই কমার্সের বিক্রি বা টার্নওভার হয়। সেটি আপনার যে আউটসোর্সিং করেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ফুড পান্ডাতেও মানুষ কিন্তু অর্ডার দিয়ে খাবার পাচ্ছিল না, মানে এই যে ফুড পান্ডায় যে করতেই পারছিল না অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেহেতু ডিজিটাল ব্যবস্থা নেই। তারপরে ধরেন যে আপনার যারা আউটসোর্সিং করে, দুভাবে হয় কাজটা। একটা হচ্ছে যে বিজনেস প্রসেস আউটসোর্সিং করে একটা স্ট্রাকচার্ড ইন্ডাস্ট্রি, তারা লোকাল মার্কেট প্লাস আপনার এক্সপোর্ট মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বছরে তাদের টার্নওভার। তো প্রতিদিন গড়ে 3 মিলিয়ন আছে তাদের বিক্রি শুধু। তার সাথে আনুষঙ্গিক এগুলোর যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিজের যে স্পিল ওভার এফেক্ট থাকে একটা, যে আপনার বিক্রির সুফল আরেকজন কনজাম্পশন, সে আবার আরেকটা রিপ্রোডিউস করবে, এটা একটা চেইনের মতো, এক জায়গায় আটকে গেলে এক্স্যাক্টলি। তো ইনফ্যাক্ট এই যে একটা হিসেব এসছে আর কি, যে আপনার যেমন ফ্রিল্যান্সার যারা বাংলাদেশে ইন্ডিভিজুয়াল 6.5 লাখের মতো আপনার আছে, যারা আপনার রেজিস্টার্ড ফ্রিল্যান্সার, যারা গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে আপনার রেজিস্টার্ড, তার মধ্যে অ্যাটলিস্ট 1/3 রেগুলার কাজ করে আর কি। তো ওরা আপনার যে সরকারি হিসাবে যেভাবে এই যে ফ্রিল্যান্সিং যে ফিজ বা তারা যে ইনকামটা 150 মিলিয়নের মতো সরকারিভাবেই বৈধ চ্যানেলে পাঠায়, ইনফ্যাক্ট তার চাইতে বেশি তারা আর্ন করে আর কি। তারপর আমাদের ব্যাংকিং ট্রানজাকশন তো পুরোটা বন্ধ ছিল, ফলে আমাদের যে মানে ডলার ইনকামিং বা রেমিটাররাও তো আসলে রেমিটেন্স সেন্ড করতে পারেনি, সেটা তো একটা বড় ধরনের ক্ষতি যখন আমাদের রিজার্ভের ক্রাইসিস। মানে ইন্টারনেট আসলে কতটা ইম্পর্টেন্ট
যে অলরেডি আমরা কতটা ডিজিটাল হয়ে গেছে, যেহেতু আমাদেরকে স্মার্ট বাংলাদেশের একটা লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। আপনি যে স্টক মার্কেট, যে এটা তো বাংলাদেশের একটা বড় ভূমিকা থাকা উচিত। সেই স্টক মার্কেট ডেইলি ট্রানজাকশন কত ছিল? 400 500 1000 পর্যন্ত উঠে। এটার সঙ্গে এফেক্টেড কারা? এটা তো শুধু বিনিয়োগকারী না, যারা স্টক ব্রোকার তারা তো এখান থেকে প্রতিদিন যদি একদিন বাজার চালু থাকলে তারা আপনার একটা কমিশন ইনকাম করে, সেখান থেকে সরকার কিছুটা ট্যাক্স পায়। যদি আপনার এই কারণে বন্ধ ছিল, আপনার যখন থেকে আপনার বৃহস্পতিবার দিন সর্বশেষ লেনদেন হয়েছিল পুঁজিবাজারে, তারপরে যে টানা আপনার এই আজকে শুরু হয়েছে আর কি মাত্র, তো এখানেও আপনার রেভিনিউ লস ফর এভরিবডি, সবার ইনকাম লস। আর ওয়ার্স্ট ইম্প্যাক্টটা ছিল আপনার হচ্ছে গিয়ে এই যে কারফিউ চলছিল, আপনি জানেন শুক্রবার থেকে এখনো কারফিউ আছে, শিথিল করা হচ্ছে একটু লম্বা সময়ের জন্য। তো এই কারফিউর মাঝখানে যারা দিনমজুর, যাদের কোনো আপনার কাজ করলে পয়সা, কাজ না করলে পয়সা নেই, সবচেয়ে বেশি বিপদ তাদের। ইনফর্মাল সেক্টরের কন্ট্রিবিউশনটাই তো আমাদের ইকোনমিতে সবচেয়ে বেশি। ইনফর্মাল সেক্টর, এক্স্যাক্টলি, তাদের জীবন কিভাবে চলছে? তারা তো এই যে ধার দেনা করে, আমরা তো অনেকগুলো স্টোরিও করলাম তখন, যদি ইন্টারনেটে কেউ দেখতে পাইনি ওই সময়, যে যারা আপনার ধরেন এই যে গিগ ওয়ার্কার্স, যারা ধরেন এক ফুড পান্ডার একটা ডেলিভারি দিয়ে হয়তো 30-40 টাকা ইনকাম করে, এরকম 20টা 30টা ডেলিভারি যদি করতে পারে একদিনে, তার সংসার চলে। তারা বন্ধ ছিল। রাইড শেয়ারিং যারা করে, প্রায় 50,000 লোক কিন্তু আপনার অ্যাক্টিভলি প্রতিদিন রাইড শেয়ারিং করে। সংখ্যাটা একসময় আরো বেশি ছিল, এখন হয়তো ইকোনমির কারণে একটু কমে আসছে। এই যে ট্রান্সপোর্ট সেক্টরে যে লেবাররা কাজ করে, তারা তো আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি যে 3 বেলার খাবার এখন তারা জোগাড় করতে পারছে। তারা এই যে, তো যারা আপনার একটু, যেটা হয় করোনার সময় হয়েছিল এরকম, যারা একটু আপনার যে একটু কাইন্ড হার্টেড আপনার মহাজন, যাদেরকে আমরা মালিক বলি, তারা চেষ্টা করেন তারা যাতে খেতে পারে, খাবারটা এনশিওর করে। মানে এক কথায় তারা কর্মী মানুষগুলো অন্যের অনুগ্রহের উপরই 2 দিনের মাথায় তাদের কোনো সঞ্চয় থাকে না, পরিবার নিয়ে 3য় দিন খাওয়ার মতো পয়সা থাকে না, আর অনেকের 2য় দিনও খাওয়ার পয়সা থাকে না। এইভাবে চলছে। আমাদের যে যারা স্বাভাবিক দৈনন্দিন জীবনে যে আমরা খরচ করি, এটিএম থেকে টাকা তুলি, সেগুলো বিকাশ দিয়ে আমরা খরচ কেনা করি, সেগুলো তো আমরা আসলে কিছু করতে পারি না। একটা বিকল্প, যেমন এটিএম বুথগুলোর কেউ কেউ আপনার ক্লোজ লুপ কানেকশনে কানেক্টেড, এবং সেটা আবার স্যাটেলাইট ইউজ করে। আবার বিকাশে আপনার জানেন যে ইউএসএসডি, বাট আমার মনে পড়ে না যে লাস্ট কবে এই যে অ্যাপের বাইরে বিকাশ ট্রানজাকশন করেছি। তারপরে কারফিউর মধ্যে দোকানপাটও বন্ধ ছিল। একটা খুব মানে এইবারে যেটা হয়েছে, ভীতিটা আসলে খুব ভয়ঙ্কর রকমের ছিল। যেমন কারফিউর মধ্যে ওষুধ কিন্তু জরুরি পরিষেবার আওতায় পড়ে, কিন্তু মিডফোর্ডে আমরা দেখলাম যে ওষুধের যে একটা পাইকারি বাজার, কত বড় বাজার আপনি জানেন, একটা মাত্র দোকান আমরা খোলা পেয়েছিলাম বেলা 1টা-1:30টার দিকে। যদিও জরুরি সেবাগুলো কিন্তু কারফিউ এবং এটার আওতায় বাইরে ছিল, চাইলে ব্যবসাটা করতে পারতো, কিন্তু তারা নিরাপত্তা ইস্যুতে তারা এই দোকানগুলো খুলেনি। তো এখন গত দিন আস্তে আস্তে যখন কারফিউ একটু শিথিল হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ইমপ্রুভ করেছে, তো এখন মানুষজন আবার তাদের জীবিকার তাগিদে নামছেন। আজকে রাস্তায় আপনি দেখবেন ঢাকায় যথেষ্ট ট্রাফিক আছে। ধন্যবাদ আপনাকে বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন যে কোভিড একটা বড় ধরনের আঘাত ছিল সারা পৃথিবীর অর্থনীতিতে। এরপর রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, এইসব থেকেও আসলে আমাদের ইন্ডাস্ট্রি যখন কোনো রকমে এখান থেকে রিকভার করতে শুরু করেছে, ঠিক সেই সময় এটা বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হলো। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে ভাঙচুর এবং অর্থনৈতিক ক্ষতিগুলো করা হয়েছে, তাতে আসলে এই কোভিড এবং রাশিয়া ইউক্রেন থেকে উঠতে না উঠতে যে ধাক্কাটা খেলো আমাদের অর্থনীতি, যখন আমাদের রিজার্ভ নিয়ে আমরা ক্রাইসিস, সারা দেশের অর্থনীতি আমরা যখন সাফার করছিল, ঠিক সেই সময় আরও বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন আমরা হলাম। এটা আসলে আমরা কতদিনে কাটিয়ে উঠব, এবং সবচেয়ে বড় কথা যে প্রাইভেট সেক্টরের মানুষের যে এমনিতেই হাই ইনফ্লেশনের মধ্যে কারণে তাদের জীবনের যে লিভিং স্ট্যান্ডার্ড অনেক নিচে নেমে গিয়েছিল, তারা সামনের দিনে এই প্রাইভেট সেক্টরের যারা চাকরিতে আছেন তারা বেতন পাবে কিনা সেই অনিশ্চয়তা নিয়ে এ ধরনের একটি স্ট্রেসফুল লাইফ আসলে সাধারণ মানুষ পার করছেন। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।